নমস্কার। আপনারা প্রায় সকলেই জানেন এবং সম্পূর্ণরূপে জানেন যে আমি কবিতা সম্পর্কে কিছু জানি না। কবিতা কাকে বলে, কিরকম হলে সেটা কবিতা, এ সম্পর্কে আমার কাছে কোনো খোঁজ খবর নেই। কোনটা কবিতা হয়নি সে সম্পর্কেও আমার বলার মতো কোনো যোগ্যতা অর্জন হয়নি। অর্থাৎ কে কবিতা আর কে কবিতা নয় এ সম্পর্কে আমি একেবারে নবিশের চেয়েও খুব বিপজ্জনক জায়গায় রয়েছি। এবং আপনারা জানেন, সকলেই জানেন, সম্পূর্ণরূপে জানেন যে আমি কবিতা লিখতেও জানি না। এখন আমার একটা বিশ্বাসের, আত্মপ্রত্যয়ের, সুখের, সাহসের জায়গা হলো যে এই যে আমি জানি না, আমি কবিতা কাকে বলে জানি না, কেমন হলে কবিতা হয় জানি না, কেমন হলে কবিতা হয় না জানি না, আমি কবিতা লিখতে জানি না, কেমন করে লিখতে হয় জানি না, এই যে আমি এত রকমের জানি না, এগুলো আমি জানি। এইটা আমাদের সাহস যোগায়। এখন যে জানি না তার ভয় করা, ভুল করার কোনো ভয় থাকে না। যে জানে না সে ভুল করে ফেলবার কোনো ভয় থাকে না, কারণ যে জানে না সে জানে যে সে যা কিছু করছে সবই ভুল। এই সমস্ত ভুলের মধ্যে যদি কোথাও একটি কথা, একটি বাক্য যদি কোথাও ঠিক হয়ে যায়, সেটা আমার অতিরিক্ত পাওনা। ওই সেই কথাটা মনে করুন, হারাবার কিছু নেই। তা আমি তো জানি না, আমি জানি না বলে আমার ভুল করে ফেলার কোনো সম্ভাবনা নেই। এখন আপনারা এটাও জানেন যে আমি কবিতা পড়তেও জানি না। কবিতা আমি পড়তেও জানি না। আর কবিতা পড়তে গেলে যেগুলো দরকার সেগুলোও আমার কাছে নেই। কি কি দরকার, কি কি আমার কাছে নেই, এসব ফিরিস্তি তো বহুবার দিয়েছি। আপনারা সবাই জানেন যে কবিতা পড়তে গেলে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগে, আমার নেই। কবিতা পড়তে গেলে নিজস্ব মস্তিষ্কের মধ্যে একটা ন্যূনতম মেধার প্রয়োজন হয়, সেটা আমার নেই। কবিতা পড়তে গেলে একটি মানুষকে কবি সুলভ হৃদয় বৃত্তির অধিকারী হতে হয়, যেটা আমার নেই। কবিতা পড়তে গেলে একটি মানুষকে যে ভাষায় সে কবিতা পড়ছে সেই ভাষাটাকে কিছুটা হলেও সে ভাষাটাকে তাকে জানতে হয়, যেটা সে জানে না, আমি জানি না। কবিতা পড়তে গেলে একটি বাক্যকে, কবিতায় ব্যবহৃত যে বাক্যাবলী আছে সেগুলিকে কিভাবে উচ্চারণ করতে হয় সেটা আমি জানি না। কবিতার ভেতরে যে ব্যবহৃত শব্দগুলি রয়েছে সে শব্দগুলির পরস্পরের মধ্যে কি সম্পর্ক, সেই সম্পর্ক নির্ণয় করার কোনো পদ্ধতি আমার কাছে নেই। তাই আমি যখন কবিতা পড়ি আমি সম্পূর্ণটা না জেনে পড়ি। এখন না জেনে পড়ি বলে আমার ভুল করে ফেলার ভয় খুব কম থাকে। আমার শুধু ভয় একটুকু থাকে যে কবির কবিতাটি আমি পড়ছি তিনি আমার উপর অসন্তুষ্ট হচ্ছেন কিনা। তো এখনো পর্যন্ত আমি
এই যে কিছুদিন যাবৎ আমি কবিতা পড়ছি, বিভিন্ন কবির কবিতা পড়ছি, বিভিন্ন সূত্র থেকে খুঁজে বার করে, তো তাদের কেউ একজন আমার কিন্তু বলেনি যে আমি কবিতাটা তাদের পড়তে পারিনি, বা আমি ভুল পড়েছি, বা তাদের কবিতাটা পড়া আমার ঠিকভাবে না পড়তে পারার জন্য আমি অপরাধ করেছি, এটা কেউ বলেননি এখন পর্যন্ত। সৌজন্যের বশত হয়তো তারা বলেননি। পাঠক বা শ্রোতা যারা দু একজন, তারা কেউ কেউ কখনো কিন্তু কোনো রকম বিচারিতা না করে স্পষ্টই বলেছেন যে আপনার পড়া ভালো না। খুব সুন্দর। তো এখন আমি আজকে জনৈক গৌতম মণ্ডলের কবিতা পড়ব। আমি এই মুহূর্তে 4 জন গৌতম মণ্ডলকে চিনি। তার মধ্যে একজন সমধিক পরিচিত কবি, আর 2 জন স্বল্প পরিচিত বা অপরিচিত বলা যেতে পারে। আমি জানি না বর্তমান কবিতার বাজার কেমন, কি কতজন কি নামে কতজন কবিতা লিখছেন, আমার তো সব জানা নেই বা আমি মনেও রাখতে পারি না। তো 2 জন স্বল্প পরিচিত বা অপরিচিত কবি, যাদের নাম গৌতম মণ্ডল, আর একজন গৌতম মণ্ডল আছেন আমার সাধারণ বন্ধু, যিনি কবিতার ধারে কাছে থাকেন না। তাহলে আমার এই 4 জন গৌতম মণ্ডলের মধ্যে যে 3 জন গৌতম মণ্ডল কবিতা লেখেন, তার মধ্যে অতি পরিচিত। তো আমি জানি না এই কবিতাগুলি কোন গৌতম মণ্ডলের, তবে আমি সাধারণভাবে ধরে নিচ্ছি যে যে গৌতম মণ্ডল আমার কাছে অতি পরিচিত, এগুলি তাঁরই কবিতা। কারণ এই কবিতাগুলি কার এখানে জান, বা যে সূত্র থেকে আমি কবিতাগুলি পড়ছি সেখান থেকে এটি জানার কোনো উপায় নেই। আর এই গৌতম মণ্ডলের কবিতার বৈশিষ্ট্যাদি সম্পর্কে আমি বিশেষভাবে অবহিত নই বা অবহিত হবার ক্ষমতাও রাখি না। তো যাই হোক, আমি গৌতম মণ্ডলের কবিতা পড়ব। এই গৌতম মণ্ডল যিনি হন, তিনি নিশ্চয়ই আমার অক্ষমতাকে ক্ষমা করবেন। কবি গৌতম মণ্ডল। প্রথম কবিতার নাম রচনা। অন্ধকার রচনা করি, যেভাবে আকাশ রচনা করে নিজেকে, বুঝি অন্ধকারই আকাশের আলো, মৃত্যুর গোপন অভিজ্ঞান। দেবতা। প্রতিটি রাত্রিকে আজও চেনা হয়নি। আর কত দূরে রয়েছে পান্থশালা, জানতে পারিনি। নিজের নিঃশ্বাসের ধ্বনি শোনার জন্য আজীবন এই এক প্রান্তে একাকী দাঁড়িয়ে রয়েছি। একে একে নিভে গেছে প্রদীপের শিখা, ঝরে গেছে পাতা, তবু সব কিছু হারিয়েও আমি রয়ে গেছি এখানেই। অভুক্ত আমি, কোনো দেবতার কাছে যাইনি। চোখেও কম দেখি, চেষ্টা করছি ভুল না দেখার, তথাপি একটা আশঙ্কা তো থেকেই যায়। পথ। পথের পাশে এসে পথ হয়ে বসি, দেখি পথের নীলিমায় উড়ে যায় চঞ্চল পাখি। তার ডানার সামান্য আন্দোলনেও ঢেউ ওঠে, ঢেউ ছড়িয়ে পড়ে নির্জন পথের প্রতিটি বাঁকে, ধুলো রেখায়। ছিলে দূরে, ছিলে দূরে, যেতে বিকেল হয়ে যেত, সন্ধ্যাও। গিয়ে আবছা আলো দেখতাম হলুদ ফুল, আরো হলুদ হয়ে যাওয়া পাখির নীড়,
যত দেখতাম তত বেশি করে পাতা ঝরত। আজ আর ডালপালায় কোনো পাতা নেই, নিষ্পত্র গাছের ছায়া পড়ে আছে বিষণ্ণ দিঘির জলে। পাতা আমার মাথার পরে আকাশ নেই, উড়ে চলে গেছে অন্য কোথাও, অন্য কোনো ভূখণ্ডে। তুমি এলে বসো এই আকাশহীনতায়, চোখের জল দিয়ে ধুয়ে দিই তোমার পা, শ্যামল দুটি পাতা। আমরা গৌতম মণ্ডলের কবিতা পড়ছি। ছায়া। আমার ছায়া আজ আমাকেই পাহারা দেয়। সূর্য অস্ত গেলে সে আমার বুকে চেপে বসে থাকে। আমি যখন ঘুমাই, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, তখনও সে আমার ঘুমের ভেতর হানা দেয়। দুমড়ে মুচড়ে যায় বুকের হিরণ্য জল। লালা। হাওয়া নেই, শুধুমাত্র ডানা, তা দিয়েই শ্রাবণ বৃক্ষের শিরোরেশ ছুঁয়ে পৌঁছে গেলাম চাঁদে। হিমচাঁদ, এবড়ো খেবড়ো মাটি, গর্ত, গর্তের এক পাশে দীর্ঘ একটা গাছ, ঠিক গাছ নয়, শুকনো ডালপালা, তার মাথায় বসে আছে পেঁচা। চাঁদের আলোয় সে মিটিমিটি হাসছে, তার হাসি 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 মুখ থেকে ঝরে পড়ছে, তার হাসি হাসি মুখ থেকে ঝরে পড়ছে। চাঁদের আলোয় সে মিটিমিটি হাসছে, কে? গর্তের এক পাশে দীর্ঘ একটা গাছ, ঠিক গাছ নয়, শুকনো ডালপালা, তার মাথায় বসে আছে পেঁচা। চাঁদের আলোয় সে মিটিমিটি হাসছে, তার হাসি হাসি মুখ থেকে ঝরে পড়ছে। কয়েক সহস্র বছরের লালা ও বিষণ্ণ রক্ত। লাইট হাউস। এক একটা গাছ এক একটা রূপকথা। প্রতিটি রূপকথারই একটা লাইট হাউস আছে। সেখান থেকে দেখা যায় দূরবর্তী জলের ইশারা, আগত জাহাজের ডানা ঝাড়ার আওয়াজও শোনা যায় যখন চারপাশে কেউ থাকে না। ধু ধু করে জল, তখন গাছ নিজেই নেমে পড়ে জলে। লাইট হাউস থেকে দেখা যায় গাছেদের অবাক সন্তরণ। পদ্মকোরক। পদ্মকোরক কাঁপছে। ডাইনে বাঁয়ে যেদিকে তাকাই দেখি তার কম্পিত ছায়া। একটু একটু করে পাপড়ি যত উন্মোচিত হচ্ছে, তত টলমল করছে দিঘির জল। দিঘি থেকে উড়ে যাচ্ছে দিঘির হাঁস আর ছিন্ন পালকগুলি আদিম নিঃশব্দে ডুবে যাচ্ছে জলের ভিতরে। গৌতম মণ্ডলের শেষ কবিতা আজকের মতো। শঙ্খ।
জানালায় রেখেছি হাত, তারপর চলে গেছি অন্যদিকে, অন্য কোনো ভুলোকে। এখন পায়ের তলে ঘাস নেই, বালি, ভেসে আসা পাতা ছুঁয়ে শঙ্খের কাছে যাই, গাঢ় শঙ্খ ডুবে যায় তার নীল জলে। কবি গৌতম মণ্ডলের কয়েকটি কবিতা পড়লাম। নমস্কার।